মানুষ জানতো না যে স্টুডেন্ট ভিসা এই ইউএস অস্ট্রেলিয়া তো আসা যায়। যদি আমি ইন্টার এ প্লাস পাইতাম, আমি জীবনে আমাকে 20 টাকা দিয়ে আমেরিকা আনতে পারতো না। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। সত্যটা হাইড করে দেখা যায় যে এজেন্সি গুলা স্টুডেন্টে উল্টাপাল্টা কথা বলে অনেক টাকায় তারা নিয়ে নেয়। সবসময় যে খারাপ কোনো কিছু হলে আপনার লাইফ শেষ হয়ে যাবে এমন কোনো কিছু না। আর্মি তো একটা বাঙালিদের জন্য একটা আবেগের জায়গা। রিকোয়ারমেন্ট অনেক হাই বাংলাদেশ আর্মিতে জয়েন করা। ইউএসএ তে দে উইল হেল্প ইউ টু ম্যাচ দ্য রিকোয়ারমেন্ট। ওয়ান্স ইউ আর ইন দ্য ইউএস মিলিটারি, দেন ইউ ডোন্ট হ্যাভ টু থিংক অ্যাবাউট ইউর ফিউচার। লাইক আপনি বাঁচেন বা মারা যান, আপনার ফ্যামিলি সিকিউর, রাইট? ইউএস আর্মিদের অনেক বেনিফিট তাই। ইফ সামওয়ান ডাইড, তার ফ্যামিলি 500K পাবে, বাংলা টাকায় অলমোস্ট 8 কোটি টাকা। ফার ওয়ে ফ্রম দেয়ার রুটস, যারা ফেলে এসেছে ঘর, মাটি এবং তাদের শেকড়। তাদের যাত্রা থেমে থাকেনি। দিস ইজ নট দি এন্ড, দিস ইজ দ্য বিগিনিং, এ নিউ জার্নি টু বিল্ড এ বেটার লাইফ, বেটার টুমরো। আজ তারা দাঁড়িয়ে আছে এক নতুন দিগন্তের সামনে। The past is behind them, but the future is waiting for them. They are building their career. This is not just a story, এটি একটি মহাকাব্য, আরও একটি পৃথিবী গড়ার। আজ আমরা এমন একজন অতিথির সাথে পরিচিত হতে যাচ্ছি যিনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে অ্যাজ এ ইউএস আর্মি। সো লেটস গো, তার সাথে পরিচয় হওয়া যাক। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের গেস্টের সাথে, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ ইউএস আর্মি। আই এম রিয়েলি গ্ল্যাড টু সিট নেক্সট টু হিম অ্যান্ড হিজ শাওন হোসেন। হাই শাওন, কি অবস্থা? Hey brother, how are you? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বেসিক্যালি আজকে আপনার সাথে আমরা মিট করেছি আপনার লাইফের এক্সপিরিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আপনি কি করছেন সেগুলো জানার জন্য, যে স্টার্টিংটা কিভাবে হলো, এখন বর্তমানে কি করছেন। সো আমরা ড্রাইভ করতে করতে আপনার সাথে আড্ডা দিব। আমরা যাত্রা শুরু করি। প্লিজ ওয়্যার ইউর সিট বেল্ট, সেফটি ফার্স্ট। অনেস্টলি যখন আমি আসি, মানে তখন কেবল লাইক ইন্টার লাইফ শেষ করে ইউএসএ চলে আসছি। তো যেটা হয় যে ইন্টার লাইফ উঠলে লাইক ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাওয়া, ঘোরাঘুরি, আড্ডাবাজি, তো ওই জিনিসগুলো খুব মিস করি। তো দেখা যেত যে আমি যদিও গাজীপুর পড়তাম, বাট আমার ফ্রেন্ডরা বেশিরভাগই ঢাকাতে পড়তো, উইচ ওয়াজ লাইক রিয়েলি ক্লোজ, লাইক 1-1.5 ঘন্টা বাইক রাইড। সো আমি অনেক সময় দেখা যেত যে সপ্তাহে 3-4 দিনই ঢাকাতে আসি, যে ফ্রেন্ডের সাথে আফটার কলেজ লাইক হ্যাং আউট করা, দেন সন্ধ্যার দিকে আবার চলে আসতেছি হোস্টেলে। সো ওই মোমেন্ট গুলা খুব মিস করি, ফ্রেন্ডের সাথে আড্ডা মারা, যেটা ইউএস আসার পরে কখনোই ভাবে হয়ে ওঠে না। কারণ কলেজ ফ্রেন্ডরা তো যত কানেক্টেড থাকে, অ্যাটাচ থাকে, এরপরে আর আসলে কলেজ লাইফের পরে ফ্রেন্ড গুলা এত ক্লোজ হয় না। সো ফ্রেন্ড গুলাকে অনেক মিস করি। পৃথিবীতে তো অনেক কান্ট্রি ছিল শাওন, আপনি কেন ইউএসএ টা কিভাবে সিলেক্ট করলেন, আর এটার মধ্যে ইন্সপিরেশনটা কে আপনাকে দিল? আমরা যারা ক্লাসমেটরা ছিলাম সবাই খুব মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, তো সবারই A+ বা গোল্ডেন A+ এই টাইপের এক্সপেকটেশন ছিল। আর স্পেশালি আমি সায়েন্সের সাবজেক্ট গুলোতে খুব ভালো ছিলাম, লাইক ফিজিক্স, ম্যাথ। তো তখন ওই যে রানা প্লাজা হচ্ছে বাংলাদেশে, এই রানা প্লাজার ইনসিডেন্টের কারণে ওই যে হরতাল টরতাল হয়েছে, তো পরীক্ষার স্কেজুয়াল একটু এদিক সেদিক হয়ে গেছিল। সো এইসব কারণে কি হয়েছে, আমার ফিজিক্স এক্সামের আগে আমি ওইভাবে সময় পাইনি। সো আমি হচ্ছে এই কারণে ওইভাবে স্টাডি করা হয় নাই। আমি তো পারি সবই, ফিজিক্সের থিওরিটিক্যাল পার্ট গুলো থাকে 2-3 পেজের, সো এগুলো আমি ওইভাবে পড়ি নাই, একটু রিল্যাক্স থাকা ট্রাই করছি। বাট এক্সাম হলে যা দেখি যে আমি অ্যান্সার গুলা লিখতেছি 70-80%, বাট হচ্ছে ফুল অ্যান্সার দিতে পারতেছি না, এবং সব মোস্ট অফ দ্য কোশ্চেনই এমন হচ্ছে। তো আলটিমেটলি যেটা হইলো, ফিজিক্সে আমি যখন ইন্টার রেজাল্ট আউট হইলো, আমি দেখলাম যে সবগুলো রেজাল্ট ভালো, বাট ফিজিক্সে হচ্ছে সি, উইচ ইজ লাইক ফিজিক্সের সি পাওয়া মানে কোনো ভালো ভার্সিটি আপনি চান্স পাবেন না। তো আমি খুবই ব্রোকেন ছিলাম যে কই ভর্তি হবো, কাউরে বলাও যায় না। 13 কথা বলতেছি আমি, 13-14 দিকে। তো তখন কিন্তু আপনি যদি দেখেন যে এত কিন্তু রিসোর্সও ছিল না। এখন যেমন আপনি ফেসবুকে গেলে বা গুগলে আপনি সার্চ করলে এজেন্সি গুলো পেয়ে যাচ্ছেন, বা হচ্ছে ইউএসএ কিভাবে যাইতে হয় আপনি সব অনলাইনে চলে আসে। ব্যাক ইন দ্যাট টাইম জিনিসগুলো তো অ্যাভেলেবল ছিল না, তো মানুষ জানতো না যে স্টুডেন্ট ভিসা এই ইউএস অস্ট্রেলিয়া তো আসা যায় এত। স্পেশালি আমি তো ঢাকার লোকাল না, আমি টাঙ্গাইল থেকে। সো এত যে ফেমাস ছিল জিনিসগুলো তাও না। একদিন নামাজ পড়ে আসতেছি, আমার একটা ভাই, উনি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলতেছে এরকম ইন্টার পরীক্ষা দিয়ে আমেরিকা যাওয়া যায় স্টুডেন্ট ভিসায়, এবার জব অপরচুনিটি ভালো এই সেই। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই জিনিসটা কি একটু বলেন তো, আর তো জানি না। তো পরে উনি বললো এরকম এরকম এজেন্সি আছে ঢাকাতে, তুমি যা দেখো যে দেখবা তারা আমেরিকা স্টুডেন্ট পাঠাচ্ছে। তো তখন থেকে আসলে আমার ইচ্ছা হলো যে ঠিক আছে তাহলে আমি ইউএসএ যাওয়ার একটা ট্রাই করি। সো তখন আইএলটিএস করলাম। আইএলটিএস করার পরে যেটা বললাম, যত রিসোর্সেস ছিল না, অনেক হাঁটা লাগতো, অনেক ঘোরা লাগতো, কোন এজেন্সি যাব। আর বাংলাদেশে বেশিরভাগ যেটা হয়, সত্যটা হাইড করে দেখা যায় যে এজেন্সি গুলা স্টুডেন্টে উল্টাপাল্টা কথা বলে অনেক টাকায় তারা নিয়ে নেয়, কিন্তু আলটিমেটলি সাকসেস রেট তারা আসে না। তো আমার অনেক স্ট্রাগল করা লাগছে। আমি হচ্ছে ইউএস এম্বাসির পাশে দাঁড়িয়ে থাকতাম, যে যাদের স্টুডেন্ট যারা হচ্ছে কই থেকে হইলো, কিভাবে হইলো,
তারপর কি কি কোশ্চেন করলো, অনেক এফোর্ট দিছি, মানে আমার লাইফে আমি বলবো আমি আমার বেস্ট এফোর্ট দিছি ইউএস আসার পেছনে। কারণ তখন রিসোর্সেস এত ছিল না, সব আপনার ঘুরে 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 ডোর টু ডোর ফ্রেন্ডের বাসায় যেয়ে জিজ্ঞেস করে হচ্ছে এগুলো বের করা লাগে। সো ইয়া, ইট টুক মি লাইক এ ইয়ার, আমি আইএলটিএস করছি, দেন হচ্ছে ইনফরমেশন গ্যাদার করছি কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে আসতে হয়। তো দেন ওইভাবে আর কি আমার মানে স্টার্টিংটা কিভাবে ইউএস আসবো বা কেন ইউএস আসার ইচ্ছাটা হইলো। So, যদি লং স্টোরি শর্ট বলি, যে আমার ফিজিক্সের সি গ্রেড আমার লাইফ চেঞ্জ করে দিছে। যদি আমি ইন্টার এ প্লাস পাইতাম, আমি জীবনে আমাকে 20 টাকা দিয়ে আমেরিকা আনতে পারতো না, কারণ আমার একটা ডিফারেন্ট প্ল্যান ছিল যে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিব, পলিটিক্স করবো, স্টুডেন্ট পলিটিক্স যেটা হয়, ওইটাই আমার ড্রিম ছিল। বাট ফিজিক্সে একটা স্কোর খারাপ বা ইন্টারের রেজাল্ট একটু খারাপ হওয়ার কারণে, মানে যেটা বাংলাদেশে যেহেতু ভালো ভার্সিটিতে চান্স পাবো না, আই ওয়াজ লাইক ওকে আই এম টু গো টু অ্যাব্রড। তো ওইভাবে আমার জার্নিটা শুরু, এবার আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে দেন ইউএসএ চলে আসলাম। সময় যে খারাপ কোনো কিছু হলে আপনার লাইফ শেষ হয়ে যাবে এমন কোনো কিছু না, হয়তোবা অলমাইটি আপনাকে নতুন একটা শুরু করার অপশন দিচ্ছে, নতুন জার্নি এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছে। সো দ্যাটস আ রিয়েলি ইন্সপায়ারিং থিং। সো বাংলাদেশের লাইফ যদি এখন আমি ভাবি, আমি যেটা থাকতাম, আর এখন হচ্ছে আকাশ আর পাতাল, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমার লাইফ চেঞ্জ করে দিছে। হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স, লাইক ফার্স্ট ডে বা প্রথম বছরটা আপনার কিভাবে কাটলো? যদি আপনি অ্যাডভেঞ্চার লাইক করেন তাইলে এটা খুব মজার। আর যদি আপনি চ্যালেঞ্জিং পারসন না হন তাহলে খুব হার্ড হবে। কারণ হচ্ছে আমি যেভাবে আসছি, আমি ভার্সিটিতে একটা মেইল করছিলাম যে হচ্ছে আমি আসতেছি, তো তারা একজনকে পাঠাইছিল। মানে নর্মালি যেটা হয় বড় বড় ভার্সিটি গুলাতে, ব্যাক ইন দ্যাট টাইম, এটা হয়তো এখন হয় না, যে আপনি যদি ইমেল করেন যে আমি আসতেছি, ওরা ভার্সিটি থেকেই যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ পাঠায় আপনাকে রিসিভ করার জন্য। বাট আমার যে এয়ারপোর্টের জার্নিটা ছিল, ইউএস ইজ এ লং জার্নি, অলমোস্ট লাইক 25 to 30 আওয়ার্স লাগে, আর ট্রানজিট থাকে, সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি হচ্ছে এর আগে কখনো এত বড় ফ্লাইট আমি কখনো করি নাই। নর্মালি বাংলাদেশ তো সিঙ্গাপুর, এইটুকুই আমার প্যারেন্টস এর সাথে যাইতাম, এটা অত হার্ড ছিল না। বাট ইউএসএ থেকে আমি আসছি টার্কিশ এয়ারলাইন্সে, সো বাংলাদেশ টু টার্কি এত বড় টার্মিনাল, মানে আই ওয়াজ লাইক ও মাই গড আমি কই আসছি। মানে ট্রেনে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়া লাগে, যেটা আমি লাইফে কখনো করি নাই। সো এটা চ্যালেঞ্জিং ছিল। তারপর টাইম জোন, এখন আমি তো আমার বাংলাদেশে ঘড়ি দেখতেছি এতটা বাজে, এখন টার্কি যা দেখি আরেক টাইম, সো আমার থেকে ফ্লাইট কোন টাইমে, সো এগুলো আমি এর আগে কখনো এক্সপ্লোর করি নাই। তো আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, বাট আমি এনজয় করছি জিনিসটা। সো আমার টোটাল ফ্লাইট ছিল 36 আওয়ার্স, কারণ 2টা ট্রানজিট ছিল, আর আমি ছিলাম হচ্ছে আইওয়া স্টেটে আসছে, যেটা ইউএস এর অনেক ভিতরে। এটা অনেক বড় একটা ফ্লাইট ছিল, 2টা ট্রানজিট ছিল, প্লেন বদলাইছি আই থিঙ্ক 3 বার। তো খিদা লাগছে, প্লেনে হালাল ফুড পাইতেছিলাম না। তো লাকিলি যখন আমি ল্যান্ড করছি, দেন হচ্ছে এখন আমি একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাইছে ভার্সিটি থেকে, বাট আমি হাউ কুড আই রিচ হার, তো ফোন নাম্বার ছিল না। সো আমি ওয়েট করতেছি, দেন সব হোয়াইট পিপল গুলো আসতেছে, দেন একজন দেখে আমার নাম নিয়ে আসতেছে অনেক পরে, বোর্ড নিয়ে আসে, রাইট? বোর্ড নিয়ে থাকতো আগে। সো দেন সে আমাকে পিক করলো, ইট ওয়াজ এ গার্ল, ভার্সিটির একটা সিনিয়র একটা মেয়ে ছিল। তো দেন সে আবার বলতেছে নেপাল থেকে আরেকজন আসবে, দেন আবার আরো 6 ঘন্টা ওয়েট করলাম। সো আমি এয়ারপোর্টে ঘুমিয়ে গেছি। সো দেন যখন আমি ডর্মে গেছি, আসলে আমার পা শেক করতেছে, কারণ আমি রেডি ছিলাম না এটার জন্য, খাবার দাবার ওইভাবে খাইও নাই। তো ডর্মে যাওয়ার পরে তারা একটা পিলো দিল, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিল, যে ডর্মে যেয়ে জাস্ট আমি সবকিছু রেখে একটা লম্বা জেট ল্যাগ হয়ে যায় উল্টা পাল্টার কারণে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখন যারা আসে আমি বলে দিই সব, তো এইগুলা ফেস হবে, তুমি ড্রাই ফুড রাখো তোমার ব্যাগে, বা লাইক রেডি থাকে, প্রিপেয়ার থাকে স্টুডেন্ট যারা আসে। আমার সময় আই ওয়াজ নট ইভেন রেডি, আমি ভাবছি যে যাবো, এই তো মানে এত কিছু আমি রেডি ছিলাম না এগুলার জন্য আর কি। হ্যাঁ, তো এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, বাট আমি এনজয় করছি অনেক। এখন মাঝে মাঝে হাসি যে ওই সময়গুলা কত কষ্ট করা লাগছে। তারপরে ডর্মে আসার পরে খাবারের সমস্যা, রাইট? আমি হচ্ছে ওই দিন তো রাতে কোনো রকম কিছু একটা খেয়ে শুয়ে পড়ছি, দেন পরের দিন হচ্ছে অন্যান্য যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে সবাই, যেমন নেপাল থেকে কয়েকজন ছিল, বাঙালি আমি একা ছিলাম, হার্ট। নেপালিরাও একটা গ্রুপ ছিল, ওরা ওয়ালমার্ট গেছে, ওরা শপিং টপিং করে আনছে রান্না বাড়ির জন্য, আমি তো জানি না ওয়ালমার্ট তখন। তো আমি খাবারে অনেক কষ্ট করতেছিলাম। তো 2-3 দিন পরে যা হচ্ছে, আমি কিছু একটা ম্যানেজ করছি কারোর সাথে, যে ঠিক আছে ওর সাথে গ্রোসারি করতে যাব, বা এই মানে খুবই হেল্পিং হ্যান্ড হিসেবে অপশন ছিল আমার কাছে। কষ্ট হয়েছে অনেক আমার। ব্যাপারটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে উনি অনেকগুলো কাজ করছেন, লাইক ওনার রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, উনি স্টুডেন্টদের হেল্প করার জন্য উনি একটা এজেন্সিও আছে উনার, স্টুডেন্টদের জন্য উনি একটা বড় পোর্শন হেল্পের হাত উনি বাড়িয়ে দিয়েছে। ইটস এ ভেরি বিগ অপরচুনিটি ফর আস। লাইক যদি এমন কোনো কিছু প্রয়োজন পড়ে, শিওর আমরা শাওনের সাথে যোগাযোগ করব, শাওন আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে হেল্প করবেন। সো বাংলাদেশের সিম্পল একটা ফ্যামিলি থেকে এসে উনি এখানে ইউএস আর্মিতে জয়েন করেছেন। সো ইটস আ ভেরি প্রাউড মুভমেন্ট ফর আস, অ্যান্ড লাইক আমরা ফিল করি যে
আপনার এই জার্নিটা এত ইজি ছিল না, সো আর্মিতে যাব, এই চিন্তাটা কিভাবে আসলো? লাইক ইটস ভেরি হার্ড, লাইক কারণ আপনি এখানে স্টাডি করছেন, এই ব্যাপারটা আপনি কিভাবে গেদার করলেন লাইক আপনার নলেজে? আচ্ছা, আমি শুরু থেকে বলে নেই যে ইউএস আর্মি বা ইউএস পুলিশ ডিপার্টমেন্টে জব করার জন্য ইউ হ্যাভ টু বি এ সিটিজেন ফার্স্ট। আর্মিতে হচ্ছে গ্রিন কার্ড হওয়া লাগে, আর পুলিশ ডিপার্টমেন্টে জব করতে আপনার ইউ হ্যাভ টু বি এ সিটিজেন। তো আমার যেভাবে শুরু করছি যে ইউএস আর্মিতে জয়েন করবো, সো আমার যখন গ্রাজুয়েশন শেষ করি আমি, দেন আমি একটা কোম্পানিতে জব করতাম। সো ওনারা আমাকে স্পন্সর দিছে ফর মাই গ্রিন কার্ড। সো যখন আমার গ্রিন কার্ড হয়েছে, সো তখন কোভিড এর টাইম ছিল 2019, রাইট, 1920। আমার অফিসের পরে আমি জিম করতাম, মানে কোভিড এর সময় ইউ ক্যান গো আউটসাইড, আপনার হচ্ছে লিমিটেড অ্যাক্সেস সবকিছুতে। সো অনেক ফ্রি টাইম থাকতো সবার। আমি দেখা যায় অফিসের পরে এভরিডে 3 to 4 আওয়ার্স আমি জিমে স্পেন্ড করতাম, রাইট। তো আমার জিমের মোস্ট অফ দ্য মেম্বার ছিল ইউএস আর্মি পিপল, যারা আমার আমার জিমটা ছিল একদম বেজের পাশে। তো ওদের সাথে আস্তে আস্তে কথা বলতাম যে আর্মি নিয়ে, আর্মি লাইফস্টাইল। আর্মি তো একটা বাঙালিদের জন্য একটা আবেগের জায়গা, কারণ এজ ইউ নো বাংলাদেশ কিন্তু অনেক, মানে রিকোয়ারমেন্ট অনেক হাই বাংলাদেশ আর্মিতে জয়েন করার। তো ইউএস এর আর্মিতে যখন আমার আর্মি ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, তো ওরা বললো যে না, এত এত হার্ড না ইউএসএ তে। ইউএস গভর্নমেন্ট দেখতে চাই ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দিস কান্ট্রি। সো দেন আপনি যদি কোয়ালিফাইড হন, আপনার হাইট ওয়েট এইগুলা স্টিল রিকোয়ারমেন্ট আসতে পারে, তো হয় না বাংলাদেশে। তো ওই জায়গা থেকে ওদের সাথে, তারপরে ওদের সাথে আমি দৌড়াইতাম এভরিডে, দেখতাম যে ওদের চেয়ে আমি আরো বেটার করতেছি দৌড়ে, ইভেন লিফটিং টিফটিং সবই হচ্ছে আরো ভালো করতেছি। তাই লাইক ওরা যদি আর্মিতে জয়েন করতে পারে, আমি কেন পারবো না? সো তখন থেকে আসলে আমার মোটিভেশনটা ছিল যে আর্মিতে জয়েন করার। তো ওইভাবে আসলে স্টার্ট। দেন হচ্ছে আমি একটা রিক্রুটিং সেন্টারে যাই, আপনার অল ওভার ইউএসএ তে প্রত্যেকটা সিটিতে কয়েকটা রিক্রুটিং অফিসেস আর্মিতে। আপনি যদি যান, ওরা আমাকে আপনাদের ফুল চেক লিস্ট দিবে যে কি কি রিকোয়ারমেন্ট লাগে ইউএসএ তে আর্মিতে জয়েন করার জন্য। তো মেন থিং হচ্ছে আপনার ইউ হ্যাভ টু বি এ গ্রিন কার্ড হোল্ডার। ইউএসএ যারা থাকেন অনেকে ভাবেন যে আপনারা স্টুডেন্ট ভিসা থেকে ডাইরেক্ট আর্মিতে ঢুকা যায়। এটা শুধু 2 বছরের জন্য ছিল, 2014 to 2016। কারণ তখন আফগানিস্তানে আমাদের অনেক সোলজার মারা গেছে। তো ইউএস গভর্নমেন্ট একটা কাইন্ড অফ সার্কুলার আমাদের দিয়েছিল যে হুএভার ওয়ান্টস টু জয়েন মিলিটারি উইল টেক দ্যাট। কারণ আমাদের সোলজার অনেক ডাউন ছিল তখন। ওকে, বাট 2016 পর এটা বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার আগে গ্রিন কার্ড থাকা লাগবে, দেন ইউ ক্যান জয়েন মিলিটারি। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। ইফ ইউ হ্যাভ এ গ্রিন কার্ড, দেন বাদ বাকি জিনিস যেগুলো আছে আপনার হাইট অ্যান্ড ওয়েট, ওরা দে উইল হেল্প ইউ। যেমন আমার প্রথমে ওভার ওয়েট ছিল, সো ওরা আমাকে ডায়েট চার্ট দিছে, আমাকে হচ্ছে বিল প্ল্যান দিছে। সো যেটা বাংলাদেশে কখনোই করে না। আপনি যদি রিকোয়ারমেন্ট ম্যাচ না করে, দ্যাটস ইট, ইউ ডান। ইউএসএ তে দে উইল হেল্প ইউ টু ম্যাচ দ্য রিকোয়ারমেন্ট। সো ওরা আমাকে অনেক সময় দিছে, ওয়ার্কআউট চার্ট দিছে কিভাবে করলে কি হয়। দেন ওইভাবে, তারপর আমার একটা ট্রেনার ছিল, উনি আমাকে জিম টিম করাইতো। সো ওইভাবে আসলে সবকিছু পেপার ওয়ার্ক ডান করার পরে, সব হাইট অ্যান্ড ওয়েট সব রিকোয়ারমেন্ট ম্যাচ করার পরে, দেন আমি আর্মিতে জয়েন। ট্রেনিং এর সবচেয়ে হার্ডেস্ট মোমেন্ট কোনটা ছিল, আর কখন আপনি ফিল করেছেন যে ইয়া আমি আই ডিড ইট, ওই মোমেন্টটা কি ছিল? আচ্ছা, এটা হচ্ছে আমার, স্টোরিটা জানতে চাচ্ছি। হ্যাঁ, Basically ওইখানে story টা আমি কিছু বলি। ইন্টারনাল স্টোরি যেটা খুবই হার্ড, আপনি এর আগেও আমার সাথে একদিন শেয়ার করেছেন, বাট আমি চাচ্ছি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তারাও এই ব্যাপারটা জানুক যে কতটুকু হার্ড এই ব্যাপারটা। তো ইউএস আর্মি ট্রেনিংটা যদি আপনি দেখেন, মানে ওদের একটা বুক থাকে, মানে ফুল যে 6 মাসের ট্রেনিংটা হবে আপনার, 3 মাস হচ্ছে বেসিক ট্রেনিং, 3 মাস হচ্ছে এআইটি, সো 6 to 7 মান্থ থাকে। এটা একটা সুন্দর একটা ব্রেকডাউন দেওয়া থাকে। So ওইগুলা যদি আপনি পড়েন, আর আপনি যদি অ্যাডভেঞ্চারাস পারসন, আর আপনার কাছে মজা লাগবে যে প্রথম সপ্তাহে এটা, দ্বিতীয় সপ্তাহে এটা। সো ইট ওয়াজ লাইক টাস্কের মতো একটা টাস্কের মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ট্রেনিং ইজ 10%, ইজ নাথিং, যে কেউ করতে পারবে। 90% হচ্ছে আপনার মেন্টাল প্রেশার, আপনি সাইকো হয়ে যাবেন। লাইক আপনি যারা আরবিতে আছে, বা যদি কারোর সাথে কথা বলেন, দেখবেন আমাদের শুরুতে 20 to 30% প্রথম 2 সপ্তাহে হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার দিয়ে ওদের বের করে দেয়। কারণ একদম স্পেশালি যারা 20 বছরের ছোট, যারা ইমোশনাল অ্যাটাচ থাকে। এত বয়সে আপনি? আই ওয়াজ 25 যখন। 25। হ্যাঁ। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইউএস আর্মিতে আপনি 31 ইয়ার্স ওল্ড পর্যন্ত জয়েন করতে পারবেন। বাংলাদেশে হয়তো 18 বছর হইলে, 18-19 বছর হইলে জয়েন করা লাগে আই গেস, এরপরে পারবেন না। বাট ইউএসএ এমন না, 31 বছর পর্যন্ত আপনি জয়েন করতে পারবেন। সো আই 25 যখন জয়েন করছি। আর আমি যেটা দেখছি যে 20 বছরের নিচে যাদের বয়স, তারা হচ্ছে এই মেন্টাল স্ট্রেস গুলো নিতে পারে না, অনেক প্রেশারের মধ্যে রাখে। সো ওরা উইথিন ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে 20-30% হচ্ছে সোলজারদের মেন্টাল ডিসঅর্ডার দিয়ে ডিসচার্জ করে। ট্রেনিং এ যদি আমি কিছু এক্সাম্পল দেই, যে ধরেন আপনি উঠতে হয় সকাল 5টার দিকে, কোনো লাইট অন করতে পারবেন না সকালে। তো আপনার ড্রিল সার্জনরা এসে একদম জোরে জোরে, মানে হামার বা হাতুর দিয়ে হচ্ছে যে বেড গুলোর মধ্যে হিট করে, ওঠার সাথে সাথে উইথিন 30 সেকেন্ড আপনার পুশ আপ শুরু, কোনো ব্রাশ টাশ কিচ্ছু না, আপনি পুশ আপ শুরু। দেন হাইজিন বলে যেটাকে, আপনার ব্রাশ করা, বেড টেড রেডি করার জন্য আপনি 8 মিনিট পাবেন। সো বেড রেডি করতে 2 মিনিট চলে যায়। ব্রাশ আপনি বড় জোর 10 থেকে 20 সেকেন্ড পাবেন।
টয়লেটের জন্য ম্যাক্স আপনি 40 to 50 সেকেন্ড আপনি পাবেন, বা ম্যাক্স 1 মিনিট পাবেন। তো 8 মিনিট খুবই শর্ট টাইম হাইজিনিক, তারপর শেভ করা লাগে এভরিডে আপনার। তো 8 মিনিট আসলে হয় না, আর ওরা এমন ভাবে ডিজাইনটা Timeটা করে set set করে যাতে আপনি পারবেন না। এতে কি হবে, ধরেন আপনি 50 জন একটা টিম আছে আপনাদের, একজনও যদি লেট করে সবার পানিশমেন্ট শোট, আবার পোশাক হ্যাঁ। তারপর হচ্ছে শীতের মধ্যে মানে এমনও দেখছি যে আমাদের ট্রেনিং স্টেশন গুলা এমন এমন জায়গায় ইউএসএ তে আছে যে জায়গায় শীতের মধ্যে প্রচুর শীত, আবার গরমের মধ্যে প্রচুর গরম। ওই লোকেশন গুলাতেই ডিউটি স্টেশন বা এই বেস গুলো ওরা বিল্ড করে, যাতে আসলে অনেক হার্ড হয়। সো এমনও দেখছি শীতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি 3-4 ঘন্টা সকালবেলা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, নাক দিয়ে ব্লাড আসা শুরু হয়ে গেছে। সো ওই মোমেন্টে আস্তে আস্তে মানুষ মারা যায়। সো যখন আপনার নাক দিয়ে ব্লাড আসবে তখন হচ্ছে আপনাকে তারা ভিতরে নেয়, তার আগে আপনি ভিতরে যেতে পারবেন না। তো হাত হাত মানে ফ্রোজেন হয়ে মানে ব্যথা শুরু হয়ে যাইতো ঠান্ডায়। তো এগুলা কখনো আমি মানে এর আগে কেউ বলেও নাই, আর হচ্ছে জানতামও না। আমেরিকান যারা আছে, ব্ল্যাক আমেরিকান যারা, ওরা কিন্তু খুব স্ট্রং থাকে। ইভেন হোয়াইট আমেরিকানও যারা, অ্যাকচুয়াল আমেরিকান যারা, এগুলার হাইট শুরু হয় 6 ফিট থেকে, 6 ফিট 2-3 ইঞ্চি পর্যন্ত এগুলা হয়। সো ওদের সাথে যখন আপনি ট্রেনিং এ যান বা ওদের সাথে যখন দৌড়ান, এটা ইজি না। ওদের জন্য যতটা ইজি দৌড়ানো বা এই 16 মাইল রান বলেন বা 4 মাইল রান বলেন, সো এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আলহামদুলিল্লাহ একটা জিনিস থাকে এই জায়গায়, ট্রেনিং কিন্তু এই এক চান্সে পাস করা খুব হার্ড। বাংলাদেশে আই গেস আমি শুনছি যে আপনি ফেল করলে ফেল করে দেয়, ইউএসএ তে এমন না। আপনি যদি 2-3 বারও ফেল করেন, দে উইল কিপ ইউ। ওরা জাস্ট আপনার হচ্ছে মোটিভেশনটা দেখতে চায়। সো মানুষ পাস করে হয়তো 6 মাসের জায়গায় 8 মাস লাগে, 9 মাস লাগে, 1 বছরও লাগে, আমি দেখছি। বাট এক চান্সে পাস করা ইজ রিয়েলি হার্ড। আমি কিভাবে করছি আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি দান করছি। ইভেন আমার কিন্তু লাস্টে ইনজুরিও ছিল, আমার পায়ের 2টা লিগামেন্ট ছিঁড়া। সো লিটারালি আমি এক পা দিয়ে আমি লাস্ট 2 মাস ট্রেনিং করছি বলতে গেলে। মানে আপনি যদি অ্যাকচুয়ালি ম্যাচিউর হন, আপনি বুঝবেন যে ট্রেনিং এ যদি পিছিয়ে যান, একটা দিন আপনার জন্য হার্ড যাবে। লাইক ডো অর ডাই সিচুয়েশন। আমি বেরোতে চাই ট্রেনিং শেষ করে, ঢুকে পয়সা গেছি, আর বেরোতে হবে আমার। আর আমি যে গিভ আপ করবো পারতেছিলাম না, কারণ সবাই জানে আমি আর্মিতে আছি, আমার ফ্যামিলি মেম্বার জানে। সো যদি ট্রেনিং শেষ না করে বেরিয়ে যায় আর্মি থেকে, আই থিঙ্ক এর চেয়ে লজ্জাজনক কিছু হয় না। সো আই ওয়াজ লাইক, আমি যদি বাঁচি আমি ট্রেনিং শেষ করে বেরোবো, অর আই উইল ডাই হিয়ার। ইউএস আর্মির ড্রেসটা হ্যাঁ রাইট। ওর ব্যাচটা যখন হোল্ড করলেন, তখন আপনার মুহূর্ত কেমন ছিল? তখন নিজের উপরে অবশ্যই প্রাউড ফিল হচ্ছে যে আমি এত বড় একটা জার্নি সার্ভাইভ করে ফেলছি, আমি এখান থেকে এখন আমার একটা অ্যাচিভমেন্ট আমি নিয়ে ফেলছি। হাউ ওয়াজ দ্যাট লাইক? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন বেসিক ট্রেনিং শেষ করেন 10 সপ্তাহ পরে, দেন ওরা ইউএস আর্মির একটা ব্যাচ দেয় আপনাকে, যেটা আপনি শুরুতে পাবেন। মানে ইউনিফর্ম ইউ কুড বাই ইট ফ্রম অ্যামাজন অর হোয়াটএভার, বাট অ্যাকচুয়ালি আপনি যখন ইউএস আর্মি ব্যাচটা পাবেন আপনার শোল্ডারে, দেন ইউ বিকাম এ সোলজার। সো ওই মোমেন্টটা খুবই, আমি অনেক মানে আছে না, আই থিঙ্ক ইটস নট অনলি মি, সবারই চোখ দিয়ে পানি পড়ে, কারণ এত কষ্টের পরে আপনার না ঘুম। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে আপনি যদি প্রপার ঘুম আসেন, আপনার বডি কিন্তু বুস্ট হয়। একটা সোলজার কিন্তু ঘুমও পারে, মানে আপনি 2-3 ঘন্টা ঘুমের একটা সোর্স ওরা দেয়। ইভেন ইটস নট লাইক 1-2 সপ্তাহ, তা না, মাসের পর মাস আপনি এভাবে যাচ্ছেন। সো না ঘুমিয়ে না খেয়ে ট্রেনিং গুলো যখন সোলজার শেষ করে, আই থিঙ্ক সবাই সেম একটা প্ল্যাটফর্মে থাকি, চোখ দিয়ে পানি পড়ে, বলার কিছু নাই। আপনি যখন প্যাচটা আপনি পড়বেন, অনেকে প্যারেন্টস আসে গ্রাজুয়েশনের দিন। সো আমি বেশিরভাগ সোলজার দে ক্যান নট টক, লাইক সবাই কান্না করে। আইদার কারো ওয়াইফ আসছে বাচ্চা নিয়ে, দেখা গেলো যে ওয়াইফ প্রেগনেন্ট ছিল, দেন বাচ্চা হয়ে গেছে, আপনি দেখতেও পারতেছেন না। ট্রেনিং এ আপনি ফোন পাবেন না, কিছু না, সপ্তাহে 1 দিন ফোন পাবেন, তাও 10-15 মিনিটের জন্য। সো অনেকে জানেও না যে বেবি হয়ে গেছে। বেশিরভাগ সোলজারকে দেখছি আমি কান্না করতে। তো আমার প্যারেন্টস থাকতে পারি না, তারা বাংলাদেশে ছিল, বাট হ্যাঁ আমি আসলে কথা বলতে পারতেছিলাম না, লাইক আই জাস্ট ক্রাইড। মারাও যায় ট্রেনিং এ, আমরা এলাউড না বলার জন্য, ডিটেলস বলার জন্য এলাউড না। ট্রেনিং যে সবাই কমপ্লিট করে তাও না। আপনি ধরেন 150 জনের যে টিম থাকে, গ্রাজুয়েশন করে 60-70 জন, এর মধ্যে অনেকে আবার মারাও যায়। তো ইজি। আচ্ছা, আমি একটু এই ব্যাপারটা জানতে চাচ্ছি যে যদি মারা যায় ওনারা, তাহলে গভর্নমেন্ট থেকে কি তাদের ফ্যামিলির জন্য কোনো অফকোর্স সাপোর্ট অথবা দেখা যাচ্ছে ইউএস আর্মিদের অনেক বেনিফিট দেয়। ইফ সামওয়ান ডাইড, তার ফ্যামিলি 500K পাবে। সো 500K বাংলা টাকা অলমোস্ট 8 কোটি টাকার কাছাকাছি পাবে তারা। অলসো ট্রেনিং এ যদি ট্রেনিং এ, ইভেন ট্রেনিং হোক বা আপনার ট্রেনিং এর পরে, এখন যেমন ইট মিনস লাইক হচ্ছে আপনি যখন এটাতে ইন করে ফেলছেন ট্রেনিং থেকে শুরু করে, আপনি এখন সার্ভাইভ করতেছেন বা আপনি এখন পর্যন্ত জব করছেন ইউএস আর্মির জন্য, গভর্নমেন্টের জন্য, সো আপনার জন্য ওই বেনিফিটটা আছে। রাইট, হ্যাঁ রাইট, অনেক বেনিফিট থাকে। ইটস নট অনলি 500K, আপনার ফ্যামিলি মান্থলি একটা ভাতা যেটাকে বলে, গুড একটা অ্যামাউন্ট। এটা হচ্ছে নর্মাল, ইটস নট লাইক খুবই কম তা না, গুড একটা অ্যামাউন্ট থাকে। তারপরে আপনার চাইল্ড, বাচ্চা কাচ্চা যেগুলো আছে তারাই বেনিফিট পাবে। আপনার ওয়াইফ, সে যেমন এডুকেশন ফ্রি থাকে স্পাউসদের জন্য, চাইল্ডের জন্য,
অনেক বেনিফিট দেয়, যেটা বলে শেষ করা যাবে না। সো ওয়ান্স ইউ আর ইন দ্য ইউএস মিলিটারি, দেন ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, লাইক আপনি বাঁচেন বা মারা যান, আপনার ফ্যামিলি সিকিউর, রাইট? এটা হচ্ছে একটা খুবই, মানে এটার সুবিধা কি হয়, যখন একটা সোলজার মারাও যায় সে জানে যে আমার ফ্যামিলি কারো কাছে হাত পাততে হয়। এটা খুবই, মানে অ্যাজ এ সোলজার আমি বলতেছি, ওই মোমেন্ট আমাদেরও আসে যে আপনি হয়তো সার্ভাইভ করবেন না, তখন রিল্যাক্স থাকা যে না, আমার টেনশন নেই, আছে না যে আমার ফ্যামিলি কারো কাছে হাত পাতবে না, ওরা সিকিউর আছে। আপনার নিজের পক্ষ থেকে যদি আমাদের বাঙালি কমিউনিটিকে কোনো একটা গিফট অ্যাজ এ অ্যাডভাইস হিসেবে দিতে চান, তো সেটা আপনার কি হবে? বেসিক্যালি কি হয়, আমরা যখন ইন্টার পাস করি, এরপর তোমরা অনেকে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, বা অনেকের হয়ও না, ক্লাসে দেখা যায় যে প্লাস না পেলে ভালো জায়গায় অ্যাডমিশন হয় না, অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, প্রাইভেট ভার্সিটিতে পড়তে অনেক টাকা লাগে। সো ওয়ার্ল্ডটা না অনেক বড়, তোমরা এক্সপ্লোর করো। ইন্টারে একটা ভালো রেজাল্ট করো না, দ্যাট ডাজন্ট মিন যে লাইফ শেষ হয়ে গেছে তা না। আমি বলবো লাইফ আরো বেটার হয়েছে, তুমি অ্যাব্রড ট্রাই করো। যদি বাজেট কম থাকে, গো ফর মালয়েশিয়া। এরপর যদি বাজেট একটু বেটার থাকে, ইউরোপ যাও। টাকার পয়সার প্রবলেম না থাকলে ইউ ক্যান গো ফর ইউকে, অস্ট্রেলিয়া। লাইফ হচ্ছে এক্সপ্লোর করার অনেক ব্যাপার আছে। ইন্টারে একটা ভালো রেজাল্ট, মানে ভালো রেজাল্ট হলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি কেউ ভালো ভার্সিটিতে চান্স পায়, উইচ ইজ গুড। বাট এটা আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং থাকে বাংলাদেশে। আর মানুষ মনে করে যে প্লাস না পাইলে আমি ভালো স্টুডেন্ট না, ব্যাপারটা এমন না। তুমি যদি এ মাইনাসও পাও, স্টিল ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর কোয়ালিফাইড টু স্টাডি ইন এ গুড ইউনিভার্সিটি, হয়তো বাংলাদেশ না, সামওয়্যার এলস। সো লাইফটা এক্সপ্লোর করো। ছেলেদের অনেক স্ট্রাগল করতে হয়। আমার অ্যাডভাইস থাকবে, as long as you work hard, তুমি লাইফ অনেক কিছু করতে পারবা। লাইফে 5 থেকে 7 বছর যদি কেউ কষ্ট করে, লাইফটা অনেক বেটার হয়ে যায়। সো এটা সবার জন্য অ্যাডভাইস থাকবে। শাওন ইন্টার কমপ্লিট করে চলে আসছে, দ্যাট মোমেন্ট ওয়াজ লাইক গেম চেঞ্জিং গেম ফর হিম। বাট শাওন এমন একটা পার্সন যে কোন জায়গায় আটকে থাকেনি, এবং ও গিভ আপ করার মতো পার্সন না। সো ও হয়তোবা সবাইকে হেল্প করে গিয়েছে, আল্লাহ ওকে আটকে রাখেনি। সো ডেফিনেটলি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন। আমরা বাঙালি কমিউনিটিদেরকে আরো বেশি উপরের দিকে নিয়ে যাক। আমরা হেল্পিং হ্যান্ড হিসাবে আপনাদের সাথে, আমাদের যে গেস্ট থাকবে তাদের সাথে কমিউনিকেশন করিয়ে দেব, এবং আপনাদের কোনো হেল্প লাগে, লাইক আপনার যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। বড় একটা মহল তৈরি করা যায় একটি ইট দিয়েই। সো আমরা যদি একটি ইট অ্যাড করতে পারি, তো হয়তোবা আমরা ভালো কোনো কিছু করে ফেলতে পারি। ইউ নেভার নো। সো ড্রিম বিগ অ্যান্ড থাকবেন আমাদের সাথে। আমাদের শোর নাম হচ্ছে রেমিটেন্স হিরো। হি ইজ আওয়ার রেমিটেন্স হিরো। নাইস টু টক উইথ ইউ, Hi brother, yeah, nice talking to you.